টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় চলছে আম বয়ান। জুমার নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি। কাল জুবাইরপন্থীদের আখেরি মোনাজাত। বাংলাদেশের সমস্ত মানুষকে যেন আল্লাহ ভালো রাখে এবং দেশকে যেন ভালো রাখে। এই পরিবেশ যে এত সুন্দর হয়েছে এটা আমরা কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলাকে চিনতে পারে, বুঝতে পারে, ওই এক ফিকিরে ইজতেমার ময়দানে হচ্ছে। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পর্যাপ্ত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সীমিত আকারে চালু হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সরওয়ারদীর কার্যক্রম। 4টি ওয়ার্ড অচল। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 500 রোগী। শিল্পে গ্যাস সংযোগে কাটছে 10 বছরের অচলাবস্থা। আবেদন করলে 7 দিনই সংযোগ বললেন প্রতিমন্ত্রী। স্বাগত জানালেন ব্যবসায়ীরা। ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহতদের বিরুদ্ধেই বিজিবির মামলা। আসামি করা হয়েছে 22 জনকে। নিহতদের স্বজনদের মামলা না নেয়ার অভিযোগ। এবং বরগুনার হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বন থেকে অবাধে উজাড় হচ্ছে গাছ। হুমকির মুখে পরিবেশ। বন বিভাগের দিকেই অভিযোগের তীর। টঙ্গীর তুরাগ তীরে 54তম বিশ্ব ইজতেমায় চলছে কালেমা পাঠ, নামাজ ও তাবলিগ বিষয়ক আমবয়ান। ফজর নামাজের পর মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম এই সমাবেশ শুরু হয়। দুপুরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে ইজতেমা ময়দানে। তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হচ্ছে বিশ্ব ইজতেমা। আগামীকাল জুবাইরপন্থীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। ছিল শঙ্কা, ছিল উদ্বেগ, তবে সব কাটিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার 54তম পর্ব। শুক্রবার ফজরের নামাজের পর কালেমা তাবলিগ বিষয়ক আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের পর্ব। ইজতেমা নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের মুরব্বীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা নিরসন করে এবার একদিন বাড়িয়ে টানা 4 দিন হবে ইজতেমা। দুপক্ষের বিরাগ শেষে ইজতেমা শুরু হয় শুকরিয়া জানান মুসল্লিরা। যে মতভেদ ছিল আল্লাহর রহমতে যেভাবে সুন্দরভাবে সফল হইতেছে, আমরা সবাই এবং মাওলানা এবং ছাত্র যা আছে সবাই আমরা অনেক খুশি। এখানে সমস্ত আলেম ওলামারা একত্রিত হয়ে যে মাশওয়ারা করে কাজ চলতেছে, এটাই সবচেয়ে উত্তম। একটা গন্ডগোল ছিল, এই পরিবেশ যে এত সুন্দর হয়েছে এটা আমরা কল্পনা করতে পারিনি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি মুসল্লিরা মশগুল জিকির আসগারে। বিশ্বের যত ইহুদি নাসারা আছে, কাফের আছে, যারা নাকি আল্লাহ তাআলাকে চিনে না, যাতে তার ওই সমস্ত লোক আল্লাহ তাআলাকে চিনতে পারে, বুঝতে পারে, ওই এক ফিকিরে ইজতেমার ময়দানে হচ্ছে। আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন উম্মতের জন্য। সেই দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে যেন পালন করার তৌফিক দেয়। পুরা পৃথিবীর লোকরে আল্লাহ ভাই এক করে দেয়, কারণ কাজ তো ভাই একটা কাজই। এবারের ইজতেমায় প্রথম দিনেই জুমা, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তুরাগ তীরের ময়দানে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। জুমার নামাজে অংশ নেন লাখো মুসল্লি। এদিকে ইজতেমা ঘিরে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমায় যোগ দিতে আসা দেশি বিদেশি মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনীও। বিগত দিনের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা সেটি আমরা নিয়েছি। অতীতের সব সময়ের চাইতে বেশি শৃঙ্খলার সাথে, শান্তির সাথে ইজতেমাটা হচ্ছে। আমার দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জড়িত যারা সকলকে আমার সরকারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী জুবাইরপন্থীরা 16 ফেব্রুয়ারি আখিরি মোনাজাত শেষে মাঠ ছাড়বেন, আর সাতপন্থীরা 17 ফেব্রুয়ারি ফজরের নামাজের পর মাঠে প্রবেশ করে 2 দিন ইজতেমা কার্যক্রম পরিচালনা করবেন। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। অন্য প্রসঙ্গ, ধীরে ধীরে সচল হতে শুরু করেছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। গতরাতে আগুন নিয়ন্ত্রণে আসার পরই জরুরি বিভাগ সহ হাসপাতালের কার্যক্রম সীমিত আকারে চালু করা হয়। 4টি ওয়ার্ড পুরোপুরি অচল হয়ে গেলেও অন্য 10টি ওয়ার্ডে কিছু রোগী ফিরিয়ে আনা হয়েছে।
সব মিলিয়ে হাসপাতাল দ্রুত সচল করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। আগুনে এভাবেই ধ্বংসস্তূপে পরিণত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু, গাইনি ও মহিলা সার্জারি ওয়ার্ড। বিছানা সহ প্রয়োজনীয় সব আসবাব, রোগীর ব্যবহার্য জিনিস পুড়ে ছাই। তবে সবচেয়ে ভাবনার বিষয়টি হচ্ছে নিশ্চিহ্ন হয়ে গেছে রোগের বিবরণ সম্বলিত রিপোর্ট ও নথি। এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ব্যবহৃত পানিতে স্যাঁতসেঁতে হয়ে গেছে অধিকাংশ ওয়ার্ড। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে অনেকগুলো ফ্লোর উঠে গেছে, আমাদের ফ্যান নষ্ট হয়েছে, অনেকগুলো আসবাবপত্র নষ্ট হয়েছে। এখন একদম স্বাভাবিক কার্যক্রম আমাদের ইমার্জেন্সি থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ড আমাদের এখন চালু আছে। রোগীগুলো যেগুলো আসছে তাদেরকে চেক করে, কারণ তাদের বিলঙ্গিংস গুলো রেখে গিয়েছিল, তাদেরকে চেক করে আমরা ঢুকিয়ে দিয়েছি। আগুন লাগার পর আশপাশের হাসপাতালে সরিয়ে নেওয়া গুরুতর রোগীদের আস্তে আস্তে হাসপাতালে ফিরিয়ে আনা হচ্ছে। ক্ষতিগ্রস্ত 4টি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডের কার্যক্রমই শুক্রবার সকাল 9:30টার পর থেকে চালু করা হয়। এরাই বলে দিছিল যে রোগী এলাকা ত্যাগ করেন, ওর রোগী নিয়ে যাওয়া হয়েছিল, আবার সকালবেলা আনা হয়েছে। কালকে রাতে ঢাকা মেডিকেলে পাঠাইছে, অবস্থা খুব খারাপ আছে। ফাইল চাইল ওষুধ পানি যা আছে সব ভিতরেই আছে, আমরা কিছু নিতে পারি না। দেখি যে আমাদের লাকেজ সম্পূর্ণ এলোমেলো, কোনো কিছু নেই লাকেজের ভিতরে, ব্যাগ নেই, কিচ্ছু নাই। আমার বাবা সবচেয়ে পুরানো এবং উনি 2 বছর ধরে আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে, ভেন্টিলেটর ডিপেন্ডেন্ট উনি। আমরা চাচ্ছি দ্রুতভাবে এই আইসিইউটা ওপেন করে দেওয়া হোক। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিচতলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ফায়ার সার্ভিসের 16টি ইউনিটের প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে যাওয়া শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের এই গাইনি বিভাগটি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। আগুনের ভয়াবহতার ছাপ পড়ে আছে সর্বত্র। কোনো প্রকার হতাহত ছাড়া সাধারণ মানুষের সার্বিক প্রচেষ্টায় এই সংকট সাময়িকভাবে কাটিয়ে ওঠা সম্ভব হলেও হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় কর্তৃপক্ষ আরও বেশি সচেতন হবেন, এমনটাই প্রত্যাশা সবার। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। ছুটির দিন বিকেলে 21শে বই মেলায় উপচে পড়া ভিড়, খুদে পাঠকদের মিলন মেলায় শিশু প্রহরে উৎসবের আমেজ। শিল্প কারখানায় উন্মুক্ত করা হচ্ছে গ্যাস সংযোগ। শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি করা সম্ভব হলে বিলুপ্ত হবে গ্যাস সংযোগ অনুমোদনের দায়িত্বে থাকা উচ্চতর কমিটি। নীতিমালার আলোকে আবেদন করলেই সপ্তাহের মধ্যেই শিল্প মালিকরা পাবেন গ্যাস সংযোগ। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ী নেতারা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাড়তি গতি পাবে শিল্প খাত। দেবাশিস রায়ের রিপোর্ট। গেল বছরের শেষ দিকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি যুগে প্রবেশ করেছে দেশের জ্বালানি খাত। বর্তমানে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় সঞ্চালন গ্রিডে, যদিও লক্ষ্যমাত্রা ছিল 1000 ঘনফুট। দেশজ গ্যাসের উৎপাদন স্বল্পতায় গত 10 বছরে শিল্প প্রতিষ্ঠানে সংযোগ প্রদানে স্থিতাবস্থা রয়েছে। বিদেশ থেকে আমদানি করা এলএনজির ভরসায় শিল্পে গেল 2-3 বছর থেকে বন্ধ থাকা গ্যাস সংযোগের সুযোগ খুলছে ক্রমেই। তবে সরকারের উচ্চ পর্যায়ের কমিটির হাত ধরে সংযোগ পেতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। 2021 সালের আগেই মধ্যম আয়ের অর্থনীতির কাতারে দেশকে নিয়ে যেতে ঘটাতে হবে শিল্পের প্রসার। আর তাই এই খাতে গ্যাস সংযোগ সহজীকরণে সরকার মনোযোগী বলে জানালেন প্রতিমন্ত্রী। ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় এখন আর কোনো কমিটি না, সরাসরি আমরা যারা অ্যাপ্লাই করবে টোটালি যেভাবে আগে আমরা গ্যাস লাইন পারমিশন দিতাম বিগত দিনগুলিতে যত দ্রুত সম্ভব ইন্ডাস্ট্রিতে গ্যাস লাইন দেওয়া উচিত। শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে চায় সরকার, আর তাই এক্ষেত্রে মূল্য আরো বাড়বে বলেও জানালেন নসরুল হামিদ। আমি মনে করতেছি যে এবার একটা বড় মুভ হবে ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্টের জায়গায়। তো মুভ হলে পরে সেই পেইসে আমাদের থাকতে হবে। আবার এগুলিকে নিয়ে এরকম ব্যুরোক্রেসির মধ্যে ফেলি তাহলে নিরুৎসাহিত হয়ে যায়। একটা পলিসি গাইডলাইন থাকবে, এভাবে তারা অ্যাপ্লাই করবে, 7 দিন 10 দিনের মধ্যে কানেকশন পেয়ে যাবে। এদিকে সরকারের এই উদ্যোগে আশাবাদী দেশের ব্যবসায়ী মহল। তাদের দাবি শিগগিরই কার্যকর করা উচিত নতুন গ্যাস সংযোগ নীতিমালা। যত কমিটি আপনি কমিয়ে আনবেন ততই ব্যবসা বাণিজ্য করার জন্য সহজীকরণ হবে। আমাদের প্রয়োজন যদি মিটাতে পারে তখন কন্টিনিউয়াসলি যদি আমার ইন্ডাস্ট্রিটা চলে
তখন কিন্তু দাম যদি 2 টাকা বেশিও নেয় তাহলেও কিন্তু ওই মালিকের কোনো ক্ষতি হবে না। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে চায় জ্বালানি বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বিএনপির মামলা নিয়ে আওয়ামী লীগ বিব্রত নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এটা তাদের দলীয় সিদ্ধান্ত। ট্রাইব্যুনালে যদি কেউ মামলা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর এই বিষয়টা এখন দায়টা বর্তায় নির্বাচন কমিশনের। তারাই এখন এই বিষয়ে যে আদালতে গিয়ে মোকাবিলা করবে, এখানে আমাদের কিছু করার নেই। বিএনপি দলীয়ভাবে দলীয় প্রতীকে ইলেকশনে অংশ না নিলেও অনেক জায়গায় স্থানীয়ভাবে তাদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা ইলেকশনের প্রস্তুতি নিচ্ছে। অনেক এই ধরনের খবর আমাদের কাছে আছে। ঠাকুরগাঁওয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষে উল্টো নিহতদের নামেই মামলা করেছে বিজিবি। নিহত 2 জন সহ 22 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 250 জনের বিরুদ্ধে 2টি মামলা করা হয়েছে। মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতির নামও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এতে চরম আতঙ্কে আছেন বহরমপুর গ্রামের মানুষ। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতের স্বজনদের মামলা নেয়নি থানা, তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁয়ের হরিপুর থানায় 2টি মামলা করেন 50 বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার জিয়াউর রহমান। একটিতে গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে 3 জনের নাম উল্লেখ করা হয়। এতে সংঘর্ষে নিহতদের মধ্যে সাদেক ও নবাব এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কাশেমকে আসামি করা হয়। অপর মামলায় সরকারি কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে 19 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 250 জনকে আসামি করা হয়েছে। একটা হচ্ছে স্পেশাল পাওয়ার একটা, আর একটা হচ্ছে সরকারি কাজে বাধা দান, এই সংক্রান্তে আর 2টা মামলা। এই মামলায় 3 জনের নামে মামলা। যে 2-3 জন মারা গেছে তার মধ্যে 2 জনের কথা এজাহারে বলা, আর একজন নবাব, একজন সাদেক, এদের কথা এনে লাগে। আর সরকারি কাজে বাধা দানে 19 জন এজাহার নামে সহ অজ্ঞাত 2-250 জন। এদিকে এলাকাবাসীর অভিযোগ, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলেও তা এজাহারভুক্ত করতে গড়িমসি করছে পুলিশ, যদিও তা অস্বীকার করেন থানার ওসি। তো মামলা আমরা করব কি তার আগে বিজিবি যা আর থানা কেস করার আমরা কোনো বুদ্ধি পাইনি। রাত 9টা পর্যন্ত আমরা ছিলাম ওখানে, তারপর দেখলাম যে বিজিবি ওখান থেকে হটে না, আমরা ওখান থেকে আর ঢুকতে পারলাম না। নিহতের পরিবারের স্বজনদের থেকে বলা হচ্ছে যে গতকালকে নাকি ওনারা আসছিল, আসার পরে মামলা করার জন্য, সেই মামলা নাকি নেওয়া হয়নি। না 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 না, কে আসছিলেন? আমার কাছে তো কেউ আসেনি ভাই, আমরা দরজা তো খোলা সবার। সংঘর্ষ ও মামলার পর জেলার বহরমপুর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে অনেকেই এলাকা ছাড়ছেন। গরিব মানুষ, আমরা খেটে না খেলে আমরা পেটে ভাতে চলতে পারবো না। তো স্বামীরা আমাদেরকে মাঠে ঘাটে হাটে বাজারে যেতেই হবে, তাদের তো আমরা নিরাপত্তা পাই না। এখন আমাদের খাওয়া দাওয়া সব বারণ হয়ে গেছে। এখন কেমন করে বাড়িতে রহবো আমরা খুব চিন্তাতে পড়ে গেছি। এই বিজিবির সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু শাস্তি চাই। আমরা টাকা পয়সা কিছু চাই না, আমরা শুদ্ধভাবে আমরা শাস্তি চাই। আবার যদি এদের স্বামীদেরকে ধরে নিয়ে চলে যায়, ছেলেদেরকে ধরে নিয়ে চলে যায়, এরা আবার কিভাবে কি করবে? এখন তো আমরা দেশে বসবাস করতে হবে, আমরা শান্তি চাই। এটা সরকারের কাছে আমরা বিচার চাই। গরু চোরাচালানের অভিযোগে গত মঙ্গলবার বহরমপুর গ্রামবাসীর গরু জব্দ করার সময় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ হয়। এ সময় এলোপাতাড়ি গুলি চালায় বিজিবি, এতে 3 জন নিহত হন। সময় সংবাদ, ঠাকুরগাঁও। এদিকে হরিপুর সীমান্তে নিরীহ মানুষকে চোরাকারবারিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, যখন তখন কৃষকের ঘর থেকে গরু তুলে নিয়ে যাওয়া হয়, ছাড়িয়ে আনতে হয় টাকা দিয়ে। তবে ফোনে 50 বিজিবির পরিচালক জানান, এই চোরাকারবারের পেছনে দূর থেকে কলকাঠি নাড়েন সুবিধাভোগী কতিপয় রাজনৈতিক নেতা। শাকিল মাহমুদের ক্যামেরায় রিপোর্ট করেছেন রতন সরকার। হরিপুরের বহরমপুর সীমান্তের গ্রামগুলোতে বসবাসকারী মানুষের অভিযোগ, বিজিবির অসাধু একটি অংশের ছত্রছায়ায় হরিপুর সীমান্তে হচ্ছে চোরাচালান। স্থানীয় ভাষায় লাইন খাওয়ার মাধ্যমে বিজিবি গরু ছাড়াও নিষিদ্ধ ফেন্সিডিল, ইয়াবা, শাড়ি কাপড়, জিরা সহ চোরাচালানের বিভিন্ন পণ্য ছেড়ে দেয়। লাইন দিচ্ছে, টাকা নিচ্ছে, ছাড়ে দিচ্ছে, আবার বেলা করতে দিচ্ছে। বিডিআর
লাইন খায় মানুষ গরুর, এবং দূর থেকে তাদের সোর্স দিয়ে মনে করে গরু নিয়ে যায়। তারা মনে করেন যে প্রতিটা কোন দিক দিয়ে গরু আসে সব কিছু জানে, আর টাকা নিয়ে তারা এই ব্যবসা চালাচ্ছে। বিলাক চোরকার বাড়ি এরা লাইন দিচ্ছে, আবার টাকা খাচ্ছে, দিয়ে আবার গরু ফাঁসাচ্ছে, ধরছে, এদের একটা কাহিনী। ওরা সহযোগিতা করতেছে, আমাদের মনে হচ্ছে ওরা সহযোগিতা না করলে বেলাক গরু চড়বার গরু চালানি এগুলো হবে না। গ্রামবাসীর অভিযোগ, যখন তখন হানা দিয়ে কৃষকের ঘর থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা। টাকা দিয়ে কেউ কেউ গরু ফেরত পেলেও ফিরে পান না বেশিরভাগ গরিব কৃষক। 5-7 মাস ধরে ওনারা এইভাবে বাড়িতে গিয়ে গিয়ে গরু ধরে নিয়ে আসতেছে। কার কাগজ আছে, বৈধ কি না অবৈধ, সেটা কিন্তু তারা দেখে না। বিজেপির লোক মানে ওরা গরু ধরে ঠিক, কিন্তু লাইনও খায়, টাকা দিলে গরু ছাড়ে। সন্ধ্যা 7টা থেকে মানুষকে বাড়ি থেকে বাইরে রাস্তায় দেখলে বলে যে বেটা ভিতরে যা। আমাদের তো বাড়ির গরু, এগুলো আমরা কিনে নিছি বাজার থেকে। এই বাড়ির গরুগুলো তারা চিন্তা করে নিয়ে যাচ্ছে বিজিবির লোকজন। 4 মাস থেকে গরু পুষতেছে, অথচ গরু উঠে নিয়ে যাচ্ছে। গরু নিয়ে যেতে দিবে 4 মাসের পোষা গরু, অত চলে যাবে। 5,000 টাকা দিলে তখন 20,000 দিলে তখন ছাড়ে দেয়। কৃষকের আমরা ওই গরু সবাই গিয়ে ওখানে নিয়ে আসি। আমি একটা কথা বলছিলাম যে আপনারা তো ওই বর্ডারে আপনারা তো ডিউটি করেন, তো গরু কেমনে আসে? তখন এক অফিসার কি আমাকে ঢাকাতে অত দূর পর্যন্ত নিয়ে গেছিল আমাকে। ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালান হয় স্বীকার করে এ থেকে কতিপয় রাজনৈতিক নেতার সুবিধা নেয়ার কথা জানান বিজিবির পরিচালক। চোরাচালানকারীদের সাথে কিন্তু কিছু নেতা গোছের লোকও আছেন যারা কিন্তু সরাসরি হয়তো বর্ডারে যাচ্ছেন না, বাট তারা হচ্ছেন তাদের কাছ থেকে সুবিধা নেন বিভিন্নভাবেই এদের কাছ থেকে। কারণ এই বর্ডারের মধ্যে কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু অনেক ব্যবসা বা অনেক অর্থনীতি কিন্তু এই চোরাচালানের সাথে যুক্ত। গত 1 মাসে ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন 6 জন রাষ্ট্রের কাছে, যাদের সবার পরিচয় সীমান্তের চোরা কারবারি হিসেবে। রতন সরকার, সময় সংবাদ, হরিপুর, ঠাকুর। বরগুনার হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বন থেকে অবাধে উজাড় হচ্ছে গাছ, এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ। অভিযোগ রয়েছে বন বিভাগকে হাত করেই প্রতিনিয়ত গাছ কাটছে একটি চক্র। তবে বরাবরের মতো জনবল স্বল্পতার দোহাই বন বিভাগের। রিপন মালির ক্যামেরায় বিস্তারিত MA আজিমের রিপোর্টে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বরগুনার পাথরঘাটা সমুদ্র উপকূল জুড়ে গড়ে তোলা হয়েছে হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বনাঞ্চল। সংরক্ষিত বনে প্রবেশ নিষেধ হলেও বনে ঢুকতেই হাতে দা সহ 2 জনের সাথে দেখা। তাদের দাবি, জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বনে এসেছেন। সরকারি বন, এটা ঢোকার জন্য নিষেধ, কিন্তু আমরা ওইলে রান বুকি দিয়ে আমরা এই জায়গায় থাই তো জালবা এই জায়গায়। এই জন্য জ্বালানি কাঠ সংগ্রহের নামে প্রতিনিয়ত যে বনের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয় তার ছাপ পড়ে আছে পুরো বন জুড়ে। সদ্য কেটে নেওয়া গাছের গোড়া ও কাটা গাছ পড়ে আছে বিভিন্ন স্থানে। বনের কিছু দূর যেতেই পাওয়া গেল আরেক দলকে। তাদের দাবি, সামান্য টাকা বা বাজার করে দিলেই বনরক্ষীরা ম্যানেজ হয়ে যায়। এই তো বোর্ডে মনে করেন খাবার মাছ টাছ দি ফুর্তি আনন্দ এই দুগো দাউর বোর্ডের তো টোকাই কাজ করে ইয়া খেত কামার, কিন্তু এখন তো দান হয়ে যাবো, ওই জন্য তো ওই হুক না লাগলে আমরা ওই হুলাম ওই নিতে আসি। তবে জনবল স্বল্পতার দোহাই দিয়ে বনদস্যুদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা। বাধা আমরা দিচ্ছি, আমাদের জনবল যেমন 10,000 একর উপরে হলো লালদিয়া চট্টা, সেখানে জনবল আছে 6 জন। ওরা অনেক সময় না বলে ঢুকে পড়ে, সেটা আমরা ধরা পড়লে আমরা ঠিকই বন মামলা দেই, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেই। এইটা একেবারে ওপেন ওইভাবে না। বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় 20,000 হেক্টর বনভূমি পাহারার জন্য 26 জন বন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। ভূমি ব্যবস্থাপনার নির্দেশ অনুযায়ী একটি দেশের 25% বনভূমি থাকা দরকার। বন বিভাগের দাবি, বাংলাদেশে বনভূমির পরিমাণ 17%। সে হিসেবে এখনো 8% বনভূমি দরকার এদেশে। তবে নতুন করে বনায়ন তো দূরের কথা, যা আছে তা রক্ষায় উদাসীন বন বিভাগ। MA আজিম, সময় সংবাদ, বরগুনা। টাকা ও স্বর্ণালঙ্কারের লোভেই ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভিনকে হত্যা করা হয়। আর এই হত্যাকাণ্ডে গৃহকর্মীরা জড়িত। দুপুরে রাজধানীর নিউ মার্কেট থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। আটককৃত স্বপ্না আক্তার হত্যাকাণ্ডের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে। পুলিশ জানায়, মাহফুজা চৌধুরীর বাসায় গৃহকর্মী সরবরাহকারী রুনুর দেয়া তথ্য অনুযায়ী নেত্রকোনার মদন থেকে
গত রাতে স্বপ্নাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও 7,000 টাকা উদ্ধার করা হয়। মামলার এজাহারভুক্ত অপর আসামি রেশমাকে গ্রেফতার অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এখন পর্যন্ত এই মামলায় 2 এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার একটি ফ্ল্যাট থেকে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে তার স্বামী বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। সন্দেহভাজন যে আছে রুনু অথবা রাকিবের মা যে কাজের মেয়ে সরবরাহ করে, তাকে গ্রেপ্তার করি। তার দেওয়া তথ্য মতে এটাও অনেক ভুল ছিল। এরপরে আমরা তথ্যগুলো যাচাই বাছাই করে নানানভাবে চেষ্টা করে রীতা আক্তার, স্বপ্না ওরফে রীতা আক্তার, তাকে নেত্রকোনার মদন থানা থেকে গ্রেপ্তার করি। তার যে ঠিকানা দেওয়া ছিল সেই ঠিকানা ভুল ছিল। আর আরেকজন আসামি এবং এই রীতা আক্তারের কাছ থেকে আমরা কিছু স্বর্ণের অলংকার এবং টাকা উদ্ধার করি, যেটা ওই বাসা থেকে নেওয়া ছিল। একটা ভ্যানিটি ব্যাগ ছিল এবং সে ঘটনার সাথে জড়িত হওয়ার বিষয় সে স্বীকার করে। ছুটির দিন বিকেলে উপচে পড়া ভিড় ছিল অমর একুশে গ্রন্থমেলায়। সব বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণ। মেলার সময় যতই গড়াচ্ছে বই কেনার সংখ্যাও বাড়ছে। ছুটির দিন হয় অনেকেই পরিবার নিয়ে মেলায় যান। অনেক প্রকাশনীতেই দেখা যায় লেখকদের অটোগ্রাফ দিতে। সামনের দিনগুলোতে বই বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা প্রকাশকদের। এর আগে সকালে শিশু প্রহর ছিল খুদে পাঠকদের পদচারণায় মুখর। প্রাণের মেলায় ঘুরে ঘুরে বই দেখার পাশাপাশি তাদেরও বই কিনতে দেখা গেছে। রঙিন করে সাজানো চত্বরে শিশুরা ব্যস্ত হয়ে পড়ে নানা রকম বই নিয়ে। পাশাপাশি কৈশোর তারুণ্যের কর্নারে আজ শিশুদের জন্য লোক সংস্কৃতি গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকীর শিশুতোষ রচনা পাঠ করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় চলছে আমবয়ান। জুমার নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি। কাল জুবায়ের পন্থীদের আখেরি মোনাজাত। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সীমিত আকারে চালু হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরাওয়ার্দীর কার্যক্রম। 4টি ওয়ার্ড অচল। এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 500 রোগী। শিল্পে গ্যাস সংযোগে কাটছে 10 বছরের অচলাবস্থা। আবেদন করলে 7 দিনেই সংযোগ, বললেন প্রতিমন্ত্রী। স্বাগত জানালেন ব্যবসায়ীরা। ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় গুলিতে নিহতদের বিরুদ্ধে বিজিবির মামলা। আসামি করা হয়েছে 22 জনকে। নিহতের স্বজনদের মামলা না নেয়ার অভিযোগ। এবং বরগুনার হরিণঘাটা লালদিয়া সংরক্ষিত বন থেকে অবাধে উজাড় হচ্ছে গাছ। হুমকির মুখে পরিবেশ। বন বিভাগের দিকেই অভিযোগের তীর। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।